চারিদিকে অন্ধকারের মতো হয়ে গেল এবং আদমখোরকে হামিদ আর হামজা মিলে বিভৎসভাবে মারতে লাগলো। একটা পর্যায়ে সে আদমখোরকে টুকরো টুকরো করে ফেললো হামিদ আর বাদশা মিলে। তারা ভয়ঙ্কর এক জিন, তাদের শক্তির কোনো তুলনা হয় না। কিন্তু একটা অদ্ভুত বিষয় হচ্ছে, যতই টুকরা টুকরা করা হোক না কেন, পরবর্তীতে আবার সে আদমখোর সে টুকরোগুলো থেকে একসঙ্গে জোড়া লেগে যাচ্ছিল। কিছুতেই যেন সে আদমখোরকে মারতে পারছিল না। আবার মারছে ঠিক, এবং ততবারই আদমখোর জীবিত হয়ে যাচ্ছে। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জফরি ভাই, আশা করি আপনি এবং ভৌতিক কথার সকল লিসনাররা অনেক ভালো আছেন। আমি মোকশেদ হাসান, বাসা নেত্রকোনা সাতপাই রেল ক্রসিং। আজ আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম আলী হুজুরের নতুন একটি ঘটনা নিয়ে। সত্যি বলতে আজকের ঘটনাটি অনেক অদ্ভুত এবং সত্যি অনেক ভয়ঙ্কর। আজ আপনারা শুনবেন ভয়ঙ্কর আদমখোরের ঘটনা। আশা করি ঘটনাটা শুনলে অনেক ভালো লাগবে আর হারিয়ে যাবেন আদমখোরের ভয়ঙ্কর এক জগতে। আর হ্যাঁ, অবশ্যই কানে হেডফোন লাগিয়ে নেবেন আর ঘরের লাইটটা অফ করে নেবেন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আশা করি সবাই ঘটনাটা শুনবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন প্লিজ। ঘটনা যদি ভালো লাগে তাহলে আদমখোরের আরো ঘটনা লিখতে বসবো আপনাদের জন্য। ওকে, আমি আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটা আজ থেকে 50 বছর আগের ঘটনা, যখন এই এলাকায় আদমখোরের উৎপাত অনেক বেশি বেড়ে গিয়েছিল। প্রতিনিয়ত মানুষের ক্ষতি করত এবং ছেলে নিখোঁজ হয়ে যেত, কখনো মেয়ে নিখোঁজ হয়ে যেত, কখনো গরু ছাগল হাঁস মুরগি নিখোঁজ হয়ে যেত বা হারিয়ে যেত। এমনভাবেই চলত সেই দিনগুলো। কিন্তু রহস্যের সমাধান কেউ করতে পারছিল না। কেন গরু ছাগল হাঁস মুরগি হারিয়ে যাচ্ছে? এলাকার সবাই আতঙ্কে ভয়ে ভয়ে থাকত, কারণ কখন কার ছেলে বা মেয়ে নিখোঁজ হয়ে যায় বলা তো যায় না। সন্ধ্যা হলেই কেউ তার ঘর থেকে বের হতো না। সন্ধ্যা নামলেই মনে হতো এই এলাকায় কোনো মানুষ থাকে না, কারণ সন্ধ্যার পর সবাই তার নিজ নিজ ঘরের লাইট অফ করে দিত। একদিন সন্ধ্যাবেলায় মিরাজ সাহেব জরুরি কাজে শহরে গিয়েছিলেন, কিন্তু পরের দিন গ্রামে ফিরে আসলো তার অর্ধেক খাওয়া মৃতদেহ। মিরাজ সাহেবকে পাওয়া গিয়েছিল তার পরিত্যক্ত বাড়িতে। তার মাথার মগজ ছিল না, চোখে কোনো মনে ছিল না। চোখ দুটো খেয়ে ফেলেছে আর পেটের ভেতরের নাড়ি ভুঁড়িগুলো যেন ছিন্ন ভিন্ন অবস্থায় ছিল। যে কেউ দেখলে ভয় জ্ঞান হারিয়ে ফেলবে। হায় আল্লাহ, কি ভয়ঙ্কর লাগছিল তাকে দেখতে। এলাকাবাসী এই দৃশ্যটা দেখে ভয় কেউ যেতে চাচ্ছে না মিরাজ সাহেবের মৃতদেহটা গ্রামে আনতে। তারপর গ্রামের কিছু সাহসী ছেলেরা মিলে মিরাজ সাহেবের মৃতদেহটা কাপড় দিয়ে মুড়িয়ে গ্রামে নিয়ে আসে। তারপরে জানাজা পড়িয়ে কবর দেওয়া হয়। এই ঘটনার পর থেকে গ্রামের সবার মধ্যে বেশি ভয় ঢুকে যায়, যার জন্য অনেকেই গ্রাম ছেড়ে চলে গেছে। আর যারা গ্রামে আছে তারা সন্দেহ হলে ঘর থেকে বের হয় না। পরের দিন সকালে গ্রামবাসী সবাই মিলে একত্র হয়ে পরামর্শ করে কিভাবে এই মৃত্যুর সমাধান করা যায়। এমন করতে চললে একদম গ্রাম যেন শ্মশানে পরিণত হবে। তখন গ্রামের মুরব্বীর আর ইয়াং ছেলেরা মিলে একটা সিদ্ধান্ত নিল যে প্রতি রাতে প্রায় 5 জন করে গ্রাম পাহারা দিবে। গ্রামবাসী 15 জন যুবক নিয়ে 3টা টিম গঠন করলো এবং যেদিন টিম গঠন করা হলো সেদিনই পাহারা দিতে গেল রহিম, শাকিল, আরাফাত, আরিফ এবং নাইম শেখ। প্রথম দিন এই 5 জন পাহারা দিতে গেল। তারা সবাই সন্ধ্যা হতেই বাজারে গিয়ে একসাথে মিলিত হলো। তারপর সেখান থেকে সিদ্ধান্ত নেয় রাতে কি একজন আলাদা আলাদা সাইডে পাহারা দিবে নাকি একসাথে পাহারা দিবে। তখন রহিম বলে উঠলো, রাত 12টা পর্যন্ত আলাদা আলাদা পাহারা দিই, তারপর না হয় 12টার সময় সবাই বাজারে এসে দেখা করব, আর বাকি 3টা সবাই মিলে একসাথে পাহারা দিব, ঠিক আছে? রহিমের এই সিদ্ধান্তের সবাই রাজি হয়ে গেল। তারা রহিমের কথা মতো 5 জন আলাদা আলাদা ভাবে পাহারা দিতে শুরু করে দিল। এবার অপেক্ষা, রাত 12টা সবাই চলে গেছে পাহারা দিতে। এদিকে রাত 12টা বেজে গেছে। এখন সবাই বাজারে এসে দেখা করবে। একে একে 3 জন বাজারে উপস্থিত হলো, কিন্তু 2 জন এখনো আসলো না। নাইম, রহিম আর আরাফাত এই 3 জন বাজারে চলে এসেছে, কিন্তু আরিফ আর শাকিল
এই দুইজন এখনো আসলো না। শাকিল আর আরিফকে খুঁজতে রহিম, নাইম আর আরাফা তিনজন বের হয়ে গেল। অনেক খোঁজাখুঁজি করলো এবং আরিফকে পাওয়া গেল মৃত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। চোখগুলো অনেক বড় বড় করে উপরে ফেলা হয়েছে এবং তাদের দিকে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছিল সে যেন অনেক বেশি ভয় পেয়ে মারা গেছে। কিন্তু একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলো সবাই, আরিফের সারা শরীর ঠিক আছে, শুধু মাথার মগজটা বের হয়ে কে যেন নিয়ে গেছে। তারা তিনজন এই দৃশ্যটা দেখে প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর গ্রামের সবাইকে গিয়ে এই ঘটনাটি খুলে বলে। তখন গ্রামবাসীর সবাই মিলে আসে আরিফের মৃতদেহটা নিয়ে যাওয়ার জন্য। গ্রামবাসী আরিফের এই অবস্থা দেখে প্রচন্ড ভয় ভয় বলতে লাগলো, আরিফের দেহ এখনো আছে, তাহলে শাকিল কোথায়? তখন সবাই মিলে শাকিলকে খুঁজতে বের হয়ে গেল। একসময় শাকিলের লাশ পাওয়া গেল নদীর পাড়ে। শাকিলের লাশ দেখে সবাই আরো বেশি ভয় পেয়ে গেল, কারণ শাকিলের দেহে কোনো মাংস ছিল না, শুধু শাকিলের কঙ্কালটা পড়েছিল আর মাথাটা ঠিক আছে। তখন সবাই একটা জিনিস খেয়াল করলো, শাকিলের মুখের ভেতরটা একটা আঙ্গুল আটকে আছে। দেখে মনে হচ্ছে যখন শাকিলকে আক্রমণ করা হলো তখন হয়তো শাকিল হাতাহাতি করার সময় সে আদমখোরের আঙ্গুল কামড় রেখেছিল। সবাই এই আঙ্গুলটা দেখে একটু চিন্তামুক্ত হয়, কারণ সকালে বোঝা যাবে গ্রামে কার হাতের আঙ্গুল নেই, আর যার হাতে আঙ্গুল নেই সেই হবে সে আদমখোর। সবাই তখন লাশ হাতে নিয়ে গ্রামে ফিরে গেল আর সকাল হতেই সকল গ্রামবাসীকে ডেকে একত্র করলো। এরপর এক এক করে সবার হাত দেখা হচ্ছে, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে সবার হাতে আঙ্গুল ঠিক আছে, কারো কোনো সমস্যা নেই। তখন গ্রামবাসী আবারও আটকে উঠে গেল এবং গ্রামে কারো হাতে কোনো সমস্যা নেই, সবার হাতে আঙ্গুল ঠিক আছে। ঠিক তখন রুহানের মা কান্না করতে করতে আসলো আর সবাইকে বলতে লাগলো, আমার রুহান কাল থেকে ঘরে আসে নাই, সবাইকে একটু রুহানকে খুঁজে বের করবেন। ছেলেটা আজ 1 মাস ধরে কেমন জানি হয়ে গেছে, যখন থেকে তার খালার বাড়ি থেকে এসেছে তখন থেকে কেমন জানি করতেছে আমার ছেলেটা। গ্রামবাসী রুহানের আম্মার মুখে এই কথা শুনে প্রচন্ড ভয় পেতে লাগলো। তার মানে কি এই রুহানি আদমখোর? সে কি তাহলে এমন করে মানুষকে মারছে আর খেয়ে ফেলছে? তখন গ্রামবাসী মিলে রুহানকে দিনের বেলায় খুঁজতে বের হয়, কিন্তু কোথাও খুঁজে পায় না রুহানকে। এদিকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর তাই সবাই খোঁজাখুঁজি বন্ধ করে দিয়ে গ্রামে ফিরে গেল। গ্রামবাসী বুঝতে পারছে না রুহানকে আদমখোর নাকি আদমখোর রুহানকে খেয়ে ফেলেছে। আর আদমখোর যদি রুহানকে খেয়ে ফেলে তাহলে তার অর্ধেক খাওয়ার লাশটা তো পাওয়া যেত, সেটা তো পাওয়া গেল না। তখন সবাই এটা বুঝতে পারলো রুহান একজন আদমখোর। আর গ্রামের দুজন মুরব্বীর পরের দিন সকালে চলে গেল রুহানের খালার বাসায়। এখন তো সবাই এটাই ভাবছেন মুরব্বী দুজন রুহানের আম্মুর কাছে না গিয়ে তার খালার বাসায় কেন গেল। ঠিক আছে, তাহলে শুনুন মেন ঘটনাটা। রুহান ছোট থেকেই তার খালার বাসায় থেকে বড় হয়েছে আর সেখানেই পড়াশোনা করছে। রুহান তার গ্রামে আসতো প্রায় 3 বছরে একবার, আর তাই গ্রামবাসী অনেকেই রুহানকে ঠিকঠাক মতো চিনেও না। যাই হোক, চলেন এবার সবাই মিলে চলে যায় একটু রুহানের খালার বাড়িতে। যেসব ভাই, এই দুইজন মুরব্বী রুহানের খালার বাড়িতে যাচ্ছে। এখন তাদের পরিচয়গুলো দিই। একজনের নাম হান্নান মিয়া আর একজনের নাম জসিম মিয়া। তো তারা রুহানের খালার বাড়িতে যেতে যেতে বিকেল হয়ে গেল। তখন রুহানের খালার বাড়িতে গিয়ে প্রথমে তারা রুহানকে খোঁজ করে। প্রথমে জিজ্ঞেস করে রুহানের খালা কে। জসিম মিয়া জিজ্ঞেস করলো, রোহান কি আপনাদের বাসায় আছে? তখন জসিম সাহেব উত্তর দিল, আমরা রোহানের প্রতিবেশী কাকা হই। আজ 2 দিন ধরে রোহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর গ্রামে যা যা ঘটে গেছে সবকিছু খুলে বলল সেই চাচা। সবকিছু শোনার পর রোহানের খালা চুপ হয়ে গেল এবং এইটা দেখে এমন মনে হচ্ছে রোহানের খালা আগে থেকে যেন সবকিছু জানেন। তখন জসিম মিয়া বলল, কে হলো, কিছু একটা বলেন। তখন রোহানের খালা কান্না করে দিল আর বলতে শুরু করলো, ঘটনাটা আজ থেকে 8 মাস আগের। হঠাৎ করে একদিন রোহানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আর সারা দিন খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া গেল না। রোহানকে পাওয়া গেল 2 দিন পর কবরস্থানের ভেতরে অজ্ঞান অবস্থায়, আর তার সারা শরীর চাপ চাপ রক্ত দাগ ছিল আর শরীর থেকে বাজে ঘ্রাণ আসছিল। এটা দেখে মনে হচ্ছিল যে কবর থেকে মরা লাশ তুলে খেয়ে ফেলেছিল রোহান।
তারপর থেকে বাড়িতে নিয়ে আসা হয় আর গোসল করে বিছানায় শুয়ে দেওয়া হয়। আর রোহান জ্ঞান ফিরে 2 দিন পরে। জ্ঞান ফেরার পর রোহানকে জিজ্ঞেস করা হলো সে কোথায় ছিল সে 2 দিন, কিন্তু রোহান কোনো কিছু বলতে পারছিল না। হাতের ইশারা করে বাইরে কিছু একটা দেখাচ্ছিল, কিন্তু কেউ কিছুই ধরতে পারছিল না। তখন এমন করে বেশ কিছুদিন চলে গেল, কিছুই ঘটল না। কিন্তু রোহানের মধ্যে কিছু পরিবর্তন দেখা গেল। যেমন গভীর রাতে ঘর থেকে একা একা চলে যেত, সারাদিন মানুষের মুরগি আর হাঁস এমনকি গরু ছাগল দিয়ে থাকিয়ে থাকতো। আর তাকিয়ে থাকা দেখে এমন মনে হতো যে যদি পারতো তাহলে এখনই ওগুলোকে চিবিয়ে খেয়ে ফেলতো। একদিন সন্ধ্যায় আমার একটা মুরগির খোঁজ পাচ্ছিলাম না। তখন মুরগি খুঁজতে খুঁজতে খেয়াল করলাম রোহান কিছু একটা খাচ্ছে। তখন তার কাছে গিয়ে দেখি তার হাতে মুরগির পালক হলো। তখন আমি তাকে জিজ্ঞেস করি, এইটা আমাদের মুরগির পালক, মুরগি কই? হ্যাঁ রোহান, মুরগিটা কই? তখন রোহান তাড়াহুড়ো করে উত্তর দিল, মুরগি তো পায়নি তালমণি, আমি এসে দেখি এই পালকগুলো এখানে পড়েছিল, তারপর হাতে নিয়ে দেখছিলাম। তখন রোহানের কথা শুনে মনে হয়েছিল শিয়াল খেয়ে ফেলেছে, আর তাই সেখান থেকে চলে আসলাম। কিন্তু তখনও আমার চোখ পড়ল রোহানের মুখের দিকে। আমি রোহানের মুখের দিকে তাকিয়ে দেখি তার মুখে মুরগির পালক লেগে আছে এবং সাথে রক্ত। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, তোর মুখে রক্ত কেন আর মুরগির পালক কেন লেগে আছে? তখন রোহান উত্তর দিল, কালমণি, মুরগির পালকগুলো যখন দেখছিলাম তখন হয়তো লেগে গেছে। আমিও রোহানের কথা মতো তাকে বিশ্বাস করলাম আর তখন সেখান থেকে চলে আসলাম। তারপরের দিন করিম চাচা গোয়াল ঘরে গেল এবং করিম চাচার 2টো কবুতর মৃত অবস্থায় পাওয়া গেল। এমন ছিল যে দেখে মনে হচ্ছিল ভয়ঙ্কর কোনো দানব ছিন্ন ভিন্ন করে খেয়েছে গরু দুটোকে। কি একটা ভয়ঙ্কর অবস্থা। কিন্তু সকালে যখন আমি রোহানের রুমে গেলাম তখন তার রুমে গিয়ে দেখি রোহানের গায়ে আর তার কপালে অনেক রক্ত লেগে আছে। তখন আমার সন্দেহ হয় রোহানের আর তার উপরে আমি অবশ্যই নজর রাখবো। এইভাবে 2 দিন নজর রাখার পর এরপর হঠাৎ একদিন রোহানকে রাতে তার ঘর থেকে বের হতে দেখলাম আর আমিও তার পিছে পিছে যেতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর আমি লক্ষ্য করলাম রোহান একটা গোয়াল ঘরে প্রবেশ করলো আর আমিও চুপি চুপি দেখতে গেলাম যে সে এত রাতে অন্যজনের গোয়ালে কি করছে। আর আমি যখন গোয়াল ঘরে প্রবেশ করলাম আর দরজার ফাঁক দিয়ে দেখতে চাইলাম ভেতরে রোহান কি করছে, তখন আমি যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। ভয়ে আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছিল এবং গলা শুকিয়ে গেল। তখন আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমি দরজার ফাঁক দিয়ে দেখলাম রোহান গোয়াল ঘরে গিয়ে একটা আস্ত ষাঁড় গরুকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আর তার মুখ দিয়ে রক্ত টকমক টকমক করে বেরিয়ে পড়ছে। এস কি ভয়ঙ্কর একটা অবস্থা। এইটা দেখে আমি সহ্য করতে না পেরে সেখানে অজ্ঞান হয়ে গেলাম। আর আমার জ্ঞান ফিরে আসার পরের দিন সকালে আমার যখন জ্ঞান ফিরে তখন আমি আমার বাড়িতে ছিলাম আর তখন সবাইকে আমার পাশে দাঁড়িয়ে থাকতে দেখলাম, কিন্তু রোহান সেখানে ছিল না। তখন আমার মেয়ে বলল রোহান সকালে উঠে কোথায় জেনে গেছে। তখন আর কাউকে কিছু বলিনি। সবাই অনেক জিজ্ঞেস করলো আমার কি হয়েছিল, কিন্তু রোহান নাকি আমাকে অজ্ঞান অবস্থায় বাড়িতে দিয়ে আসছে। সবার মুখে কথা শুনে আমি ভয় পেতে শুরু করলাম, কারণ রোহান তাহলে জেনে গেছে আমি তার বিষয়ে সবকিছু জানি। তখন ভয় পেতে লাগলাম। এটা ভেবে এবার হয়তো রোহানের পরের শিকার আমি হতে যাচ্ছি। দুপুরবেলা রোহান বাড়িতে আসলো, আমাকে দেখে একটা মুচকে হাসি দিল আর আমাকে জিজ্ঞেস করলো, খালামণি এখন কেমন আছেন? তখন আমি ভয় ভয় উত্তর দিলাম, এই তো বাবা এখন একটু ভালো আছি। তখন রোহান আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে রুমে চলে গেল। এরপর যখন রাত হলো তখন রোহান আমার ঘরে ঢুকলো আর ঘরের দরজাটা বন্ধ করে দিল। আমি প্রচন্ড ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে রোহান, তুই দরজা বন্ধ করলি কেন? তখন রোহান বলল, ভয় পেও না খালামণি, আমি তোমাকে কিছু করব না, আর তোমাকে যদি কিছু করতাম তাহলে কাল রাতেই বেড়ে ফেলতে পারতাম। তখন আমি বললাম, রোহান বাবা তোর কি হয়েছে? তুই কেন এমন নিরীহ মানুষদেরকে মারতেছিস আর হাঁস মুরগিগুলোকে খাটতেছিস, বলতো কি হয়েছে? তখন রোহান বলল, খালামণি আমি কিছু বলতে পারি না, আমার রাতে জানি কি যেন হয়ে যায়। আর তখন আমার তাজা রক্ত মানুষ অথবা পশু পাখির মাংস না খেতে পারলে অসহ্য লাগে। আমি তখন নিজে কোনোভাবে কন্ট্রোল করতে পারি না। তখন রোহান কান্না শুরু করে দিল এই কথাগুলো বলে। তারপর রোহান আরো বলল,
খালামণি, আমি আজ রাতে এখান থেকে চলে যাব, কারণ আমি যদি এখানে থাকি তাহলে আমার সাথে যে রাক্ষসটা আছে, আদমখোরা আছে, সে তোমাকে মেরে ফেলবে আর তোমার মাংস খেয়ে ফেলবে। আর আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক, কারণ তুমি ছোট থেকে আমাকে মায়ের আদর দিয়ে বড় করে তুলেছ। এইটা বলে রোহান চলে যায়। আর কখনো রোহানের সাথে আমার দেখা হয়নি। এইটা বলে হারুনের খালা কথা বলা বন্ধ করে দিল। তখন জসিম সাহেব বলল, এই দাও না সব রহস্য, এবার এটার সমাধান কি করবে চিন্তা করেছ? জসিম আর হান্নান সাহেব এটা নিয়ে চিন্তা করতে করতে বাড়িতে চলে আসেন। আর গ্রামে এসে দেখলেন জসিম সাহেবের ছেলেকে আদমখোর খুব নির্মম ভাবে খেয়ে ফেলেছে। অর্ধেকটা শরীর মাটিতে পড়ে আছে, আর যে অর্ধেকটা পড়ে আছে সে অর্ধেকটা ছিন্ন ভিন্ন ভাবে আঁচড়ে রেখেছে। কি ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে! হায় আল্লাহ! এটা দেখার পর জসিম একদম যেন প্রস্তুত ছিল না। তার পরের দিন হান্নান সাহেব একটা কবিরাজের কাছে চলে যায় আর গ্রামের সবার কাছে বলে দেয় এইগুলো রোহানের কাজ। আর রোহান শরীরে আছে ভয়ঙ্কর এক আদমখোর, আর রোহান যা করছে সেটা সে নিজের ইচ্ছায় করছে না, আর এই আদমখোর সবকিছু করছে। এটা গ্রামবাসীদের বলে সে চলে যায় কবিরাজের কাছে। পরের দিন হান্নান সাহেব একজন কবিরাজ নিয়ে গ্রামে ফিরে আসেন, কিন্তু কবিরাজ গ্রামে ঢোকার সাথে সাথে হান্নান সাহেবকে বলল, হান্নান সাহেব, আপনি বাড়িতে চলে যান, আমি আপনার সাথে যেতে পারবো না, আমি পারবো না এটা। তখন হান্নান সাহেব বলল, কেন, কি হয়েছে, পারবেন না কেন? তখন কবিরাজ বলল, এই আদমখোরের সাথে আমি পারবো না, আমি পারবো না, এর সাথে লড়তে গেলে আমার পরিবার কাউকে বাঁচাতে পারবো না, আমরা সবাইকে মেরে ফেলবে। আর আমি চাই না আমার পরিবারের সাথে কিছু হোক। আপনি অন্য কারো কাছে যান, আমার দ্বারা এটা সম্ভব না, আমি পারতাম না, এই আদমখোরের সাথে লড়াই করা আমার পক্ষে সম্ভব না।